এদিকে ডক্টর ইউনূসকে কঠিন বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দেশের অস্থিতিশীল পরিবেশের জন্য সেনাপ্রধান ক্ষমতা নিয়ে হুমকার দেন। কপাল খুলে যায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ কর্মীদের। দেশের পরিস্থিতি এইবার কি হবে? অন্যদিকে ডক্টর ইউনূসকে সর্বশেষ পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে তার কার্যালয়ে ডেকেছিলেন এবং তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে দুটি বিষয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন। প্রথমত হলো যে সেনাপ্রধান ওয়াকার, আপনি একটা প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের ট্যাক্স পেয়ারদের পয়সায় আপনি বেতন পান। আপনার মতো লোক আঙ্গুল জায়গায় কাক আছে, আপনি আঙ্গুলটা কাকে দেখাচ্ছেন? হাসিনার ছায়া ওয়াকারের উপরে। কারণ ওয়াকারের ঘরে আছে হাসিনার রক্ত, ওয়াকারের ঘরে আছে বেটি যে নারায়ণচন্দ্র পালের বংশধর। সে ওখানে বসে ওয়াকারকে বলছে এটা করতে হবে, এটা করতে হবে। পেঁচাল যদি পারতে হয়, দেশের এই অরাজকতা নিয়ে পেঁচাল পারেন। এই যে ওনার বাসায় 2,45,00,000 টাকা পাওয়া গেল, এইটা যদি 7 মাস আগে আনা দিত বা এই গ্রুপ যেতে পারতো, যে গ্রুপ এখন সাহস পেয়ে গেছে, এখানে আরো অনেক পাওয়া যেত। একজন সরকার প্রধান এত অবহেলায় এই ধরনের মন্তব্য করতে পারেন? দেশে মানুষের আস্থা আছে, এটা বড় প্রমাণ। এই প্রমাণটা তিনি কোথায় পেলেন? এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যা হচ্ছে এটা কোনো বিষয় না, এটা খুচরা। আমরা বলবো তিনি সত্য গোপন করছেন, আমরা বলবো তিনি সত্য অস্বীকার করছেন, আমরা বলবো তিনি মুখস্থ উত্তর দিচ্ছেন। কোনোভাবে মেনে নিতে পারছি না। অর্থাৎ যেখানে সমন্বয়ক থেকে শুরু করে উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং মেধাবী ছাত্রছাত্রীরা ভারতের বিরুদ্ধে কথা বলেছে, আমরা সেটা মেনে নিচ্ছি। চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলতে হবে। দিল্লি না ঢাকা, ঢাকা 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 দিল্লি আমরা বর্জন করেছি। আমাদের ক্যালকুলেশন সকালে থাকে একটা, বিকালে আর একটা, তাই না ভাই? এটা আমাদের ক্যালকুলেশন থাকে না। নিউজের উপর যখন আমরা দেখি তখন ক্যালকুলেশন লড়া যায়। তুমি হাঁটবা পাতায় পাতায় আর আমি হাঁটবো শিরায় শিরায়। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে একের পর এক নতুন নতুন অধ্যায়ের সূত্রপাত হয়েছে। আমরা দেখেছি যে শেখ হাসিনা তিনি ভারতে এসে আশ্রয় নিয়েছেন। তারপর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠন এবং সেই অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আর তার মধ্যে যেটা জানা যাচ্ছিল যে মোহাম্মদ ইউনূসের উপরে চাপ বাড়তে শুরু করেছে। তার বিরুদ্ধে লোকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। হ্যাঁ, ডক্টর ইউনূসের বিরুদ্ধে এখন সবাই প্রশ্ন তুলে দিচ্ছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসকে নিয়ে নতুন একটি চাঞ্চল্যকর তথ্য এসেছে এবং এই তথ্যটি দেখে সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে। অন্যদিকে সেনাপ্রধান এই মন্তব্যটি করার পর দেশের মধ্যে অনেক পরিস্থিতি হয়েছে এবং অনেক খারাপ খারাপ তাণ্ডব চলতেছে। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সবকিছুই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকটি তুলে ধরবো। ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন, সেইগুলা দেখে তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে যাচ্ছে। সেই ভিডিওগুলোর বাকি অংশটুকু আপনাদেরকে দেখাবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন আজকের নিউজটা এবং স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন ডক্টর ইউনূসের উপর কি চাপ পড়ে, ডক্টর ইউনূস সর্বশেষ কি করেন, পদত্যাগের যে বিষয়টা এইটা সর্বশেষ কি হয়। আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখলে। আসুন যেই নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদের সদস্যদের জরুরি ভিত্তিতে যমুনায় ডেকেছিলেন এবং সেখানে তাদের একটা জরুরি মিটিংও হয়েছিল এবং তারপর থেকেই আমরা অপেক্ষা করছিলাম যে কি হয়। তার আমরা দেখতে পেলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে তার কার্যালয়ে ডেকেছিলেন। তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে দুটি বিষয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন। প্রথমত হলো যে সেনাপ্রধান এই বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ড নিয়ে খুব স্পষ্ট কথা বলেছেন। তিনি বলেছেন যে বিডিআররাই এই আর্মি অফিসারদের হত্যা করেছেন, এই বিষয়ে কোনো ইফ কিংবা বাট নেই এবং এ ব্যাপারে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বিচার কাজ সম্পন্ন হয়েছে। সুতরাং এটি নিয়ে কোনো কিছু করার নেই এবং তিনি বলেছেন যে এই বিষয়টা স্টপ এবং ফুল স্টপ করতে বলেছেন। এতে ইউনূস খুব ক্ষুব্ধ হয়েছে এই কারণে যে সবাই মোটামুটি জানেন যে বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ এই বিষয়গুলো সম্পর্কে সবাই জানেন যে বিডিআর বিদ্রোহ করেছিল এবং তারই প্রেক্ষিতে তারা 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল। কিন্তু ইউনূস সরকার এটাকে চাচ্ছে যে এটা শেখ হাসিনা এর সাথে জড়িত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত জড়িত, এরকম একটা নতুন ষড়যন্ত্র তথ্য এনে তারা শেখ হাসিনা এবং ভারতকে বিব্রত ও বিতর্কিত করতে চাচ্ছে। হ্যাঁ, তো কিন্তু সেনাপ্রধানের বক্তব্যের পরে কিন্তু ইউনূসদের এই ষড়যন্ত্র তথ্যটা মাঠে মারা যাচ্ছে। তো সেই অবস্থায় তিনি সেনাপ্রধানকে ডেকে ক্ষোভ প্রকাশ করেছেন। আরো একটি বিষয় হলো সেনাপ্রধান তার বক্তব্যে 2বার ডক্টর ইউনূসের নাম নিয়েছেন কিন্তু কোন রকমের বিশেষণ ব্যবহার করেনি। সাধারণত মাননীয় প্রধান উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা মহোদয় এ ধরনের বিশেষণ তিনি ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক ছিল বাংলাদেশের কনটেক্সটে, কিন্তু সেনাপ্রধান তাকে সিম্পলি ডক্টর ইউনূস বলেছেন। তো এ কারণেও ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা মন্ডলীরা ভীষণ ক্ষুব্ধ হয়েছে। এবং এই দুটো অবস্থা তুলে এবং তিনি যে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্ন হবে এই সব কিছু মিলিয়ে
ডক্টর ইউনূস সেনাপ্রধানকে ডেকে বলেছেন যে আপনি অবিলম্বে পদত্যাগ করে চলে যান। হ্যাঁ, ইউনূস খুব ক্ষুব্ধভাবে কথা বলেছে জেনারেল ওয়াকারের সাথে এবং ওয়াকারকে পদত্যাগ করতে বলেছে। জেনারেল ওয়াকার অবশ্য তিনি কোনো উত্তর দেননি এবং তিনি চলে এসেছেন। তো এখন এই অবস্থায় জেনারেল ওয়াকারের সামনে আসলে দুটো পথ খোলা আছে। একটা হলো যে তিনি পদত্যাগ করে চলে যেতে পারেন, আরেকটা হলো যে তিনি পদত্যাগ না করে যাতে দেশে তো একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে এবং দেশের বর্তমানে যে অবস্থা, এর একটা দায় কিন্তু জেনারেল ওয়াকারকেও বহন করতে হবে। তিনি দায় এড়াতে পারেন না, কিন্তু কারণ 5ই অগস্ট তিনি বলেছিলেন দেশবাসীর জানমালের হেফাজতের দায়িত্ব তিনি নেবেন, কিন্তু সেক্ষেত্রে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। পরে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আর্মির যে ভূমিকা আমরা এক্সপেক্ট করি দেশবাসী হিসেবে, সেটি কিন্তু আর্মি পালন করতে পারেনি। এবং তিনি বলছেন যে কেন আর্মিকে দোষারোপ করা হচ্ছে, আর্মির পর্যাপ্ত লোকবল নেই, এই ব্যাখ্যাগুলো কোনো কিছুই পাবলিক অ্যাকসেপ্ট করেনি। সুতরাং তিনি এই অবস্থায় চলে যাবেন, নাকি তিনি যেখানে ব্যর্থ হয়েছেন সেই ব্যর্থটাকে পুষিয়ে তিনি চেষ্টা করবেন যে দেশে একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার, একটা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার, এই সিদ্ধান্তটা নিতে হবে। এবং আমি এর আগেও একবার বলেছি যে জাতির এই ক্রাইসিস মোমেন্টে জেনারেল ওয়াকারের সামনে একটা দারুণ সুযোগ এসেছে। তিনি কি এই সুযোগের সদ্ব্যবহার করে দেশবাসীর ভালো হয়, মঙ্গল হয়, এরকম একটা অবস্থান নেবেন, নাকি তিনি পদত্যাগ করে ব্যর্থতার দায়ভার নিয়ে চলে যাবেন এবং ডক্টর ইউনূসরা যারা বাংলাদেশকে ধ্বংসের একটা উন্মত্ততায় মেতেছেন তাদের হাতে বাংলাদেশকে আরো অনিরাপদ করে চলে যাবেন। সুতরাং আর পর্দার আড়ালে কি হচ্ছে না হচ্ছে এটা আমাদের চাইতে জেনারেল ওয়াকার অনেক বেশি জানেন, কারণ জেনারেল ওয়াকার নিজে এই খেলার একটা বড় পার্ট। সুতরাং জেনারেল ওয়াকারের সামনে ঐতিহাসিক ভূমিকা পালন করার সুযোগ আছে, তিনি করবেন কিনা এটা তার ব্যাপার। এবং দেশবাসী কিন্তু তার দিকে তাকিয়ে আছে, তার মুখের দিকে তাকিয়ে আছে, এবং তার পেছনে কিন্তু এখন দেশবাসীর এই প্রত্যাশার বাইরেও ইন্টারন্যাশনাল সাপোর্ট গুলো কিন্তু কাজ করছে। আমি বলেছি যে বাংলাদেশকে নিয়ে যেসব ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্স আছে তারা কিন্তু জেনারেল ওয়াকারকে অনেক ইন্ডিকেশন দিয়ে ফেলেছে। এখন এই এত ইন্ডিকেশন পাওয়ার পরেও জেনারেল ওয়াকার কিছু না করে বসে থাকবেন, কিংবা তিনি অবশ্য তার ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি, তিনি কিন্তু খুব স্ট্রং পার্সোনালিটির লোক না, এবং তার আর্মির ক্যারিয়ার আমি এর আগে তাকে নিয়েও একটা এপিসোড করেছি এবং আজকেও আমি তার সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়েছি। তো এই ইনফরমেশন গুলো কোনো কিছুই তাকে খুব গ্রেট আর্মি অফিসার হিসেবে আমাদের সামনে প্রেজেন্ট করে না। তবে ক্যান্টনমেন্টে এই মুহূর্তে যে অবস্থা বিরাজ করছে তাতে সিনিয়র অফিসাররা কিন্তু জেনারেল ওয়াকারের সাথেই আছে, পাশেই আছে, মোস্ট অফ দেম। তো এই অবস্থায় জেনারেল ওয়াকার কেন কোনো স্টেপ ইন করছে না, বা কেন দেশবাসীর মঙ্গলার্থে তার দায়িত্ব বুঝে নিচ্ছে না, এই জায়গাটা নিয়ে কিন্তু মানুষজন কনফিউজড, হ্যাঁ, যে আসলে জেনারেল ওয়াকার কি চাইছেন। তবে এইটা আমি বলে দিই, জেনারেল ওয়াকারের যদি তিনি ব্যর্থ হন দেশবাসীর প্রত্যাশা পূরণে, এবং সেক্ষেত্রে ডক্টর ইউনূস তাকে তাড়িয়ে দেওয়ার যে কথা বলেছেন বা চেষ্টা করছেন, কারণ ডক্টর ইউনূস তো মরিয়া হয়ে গেছে। হ্যাঁ, ডক্টর ইউনূস বুঝতে পারছে যে জুলাই আগস্টে তার পক্ষে যে দেশবাসীর সমর্থন ছিল, বাইডেন প্রশাসনের সমর্থন ছিল, সেই ইকুয়েশন গুলো এখন নাই। দেশবাসীও তার সাথে জুলাই আগস্টের মতো নেই, বাইডেন প্রশাসন তো নেই, এবং তিনি আমেরিকা এখন যাদের নিয়ে জুয়া খেলছেন, যাদের নিয়ে বাজি ধরেছেন, এই যে ওপেন ফাউন্ডেশনের সরস এবং জুনিয়র সরস, যে অ্যালেক্স সরস, এদের সাথে নিয়ে আবার ওদিকে চাচ্ছেন স্টারলিংকের মাধ্যমে ইলন মাস্ককে কনভিন্স করতে। কিন্তু তিনি হয়তো জানেন না যে ইলন মাস্ক আর সরস ফ্যামিলি, এদের মধ্যে কিন্তু সাপে নেউলে সম্পর্ক। সুতরাং আর স্টারলিং দিয়েই আপনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে উইন করে ফেলবেন। এছাড়াও ডক্টর ইউনূস যেহেতু উনি পশ্চিমা কালচারে অভ্যস্ত এবং আমেরিকায় ওনার গ্রামীণ আমেরিকা আছে, উনি কিন্তু আমেরিকার প্রচুর ডলার ছিটাচ্ছে, ওনার গ্রামীণ আমেরিকা এবং বাংলাদেশ সরকারের টাকা সে নানান ভাবে চেষ্টা করছে ট্রাম্পের আশেপাশের মানুষকে পারচেজ করতে, বাই করতে, কনভিন্স করতে, সে নানান ভাবে চেষ্টা করছে। এবং সর্বশেষ দেখলাম সে কলকাতায় 11 সদস্যের প্রতিনিধি পাঠাচ্ছে সে মমতা ব্যানার্জিকে কনভিন্স করার জন্য। মমতা ব্যানার্জি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের তিনি যে নির্বাচনে জয়লাভ করেন তার মেইন ভোট ব্যাংক হলো মুসলিম ভোট ব্যাংক। হ্যাঁ, মুসলমানদের মানে প্রায় সব ভোটই সে পান। আবার এই পশ্চিমবঙ্গের মুসলিমদের সাথে অনেকের সাথে আবার এই জঙ্গিদের একটা কানেকশনের অভিযোগ আছে। তো সেই যেহেতু তিনি মুসলিমদের প্যাট্রোনাইজ করেন নির্বাচনী ভোটের জন্য, আবার এই মুসলিমদের এক অংশ আবার জঙ্গিবাদের সাথে জড়িত। সুতরাং মমতা ব্যানার্জি কিন্তু একেবারে জঙ্গিবাদের চাইতে সম্পূর্ণ আলাদা
হ্যাঁ, এটা দাবি করতে পারে না। বরং অনেকেই বলেন যে মমতা ব্যানার্জির প্রশ্রয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এদিকে জঙ্গিবাদী নেটওয়ার্কটা গড়ে উঠতেছে। সুতরাং এই ডক্টর ইউনূস এখন পাগলা হয়ে গেছেন। তিনি সেনা প্রধানকে সরিয়ে দিতে চান, তিনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে বশীভূত করতে চান টাকা দিয়ে, লবিং এর মাধ্যমে। হে বিশ্বাসীগণ, শেষ বিচারের দিন তোমরা যেন এই অজুহাত তৈরি না করো যে তোমাদেরকে সতর্ক করা হয়নি। আমাদের মহানবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই কথাটা উনি বলেছেন বিদায় হজে। আজকে জেনারেল ওয়াকার এই কথাটাকে কতবার বলছে। আপনাদেরকে এটা বলবেন না যেন আপনাদেরকে সতর্ক করা হয়নি। তার কথা হচ্ছে আমরা সবাই একত্র হয়ে কাজ করব। একত্র হয়ে কাজ করার অর্থ বুঝেছেন? আওয়ামী লীগকে গ্রহণ করতে হবে, আওয়ামী লীগের সাথে আপনাদেরকে কাজ করতে হবে, গুমকারীদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে, ধর্ষণকারীদের সাথে আপনাদের কাজ করতে হবে, অপরাধীদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে। আপনাদের ভিতরে ঝগড়াঝাটি করা যাবে না। বিএনপির যারা ভারত নীতিতে বিশ্বাস করে তাদের সাথে আপনাদের কাজ করতে হবে। আর্মি, নেভি, এয়ারফোর্সে, ডিজিএফআই তে, এনএসআই তে যারা ভারতের পক্ষে কাজ করেছে, হাসিনার পক্ষে কাজ করেছে, তাদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে। এবং কথায় কথায় সে বারবার বলছেন আঙ্গুল জাগিয়ে। আমি যদি জিজ্ঞাসা করি, ওয়াকার আপনি একটা প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের ট্যাক্স পেয়ারদের পয়সায় আপনি বেতন পান, আপনার মতো লোক আঙ্গুল জায়গায় কাক আছে, আপনি আঙ্গুলটা কাকে দেখাচ্ছেন? কাকে দেখাচ্ছেন জেনারেল ওয়াকার? এই আঙ্গুলটা দেখানোর মতো আপনার পজিশন? ওয়াকার বলছে যে অপরাধীদের সাথে আপনাদের কাজ করতে হবে, অপরাধীদের সাথে যদি আপনি কাজ না করেন তাহলে আপনাকে আঙ্গুল দেখাচ্ছে। সে আঙ্গুল দেখাচ্ছে, আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছে। হাসিনার কথা মনে আছে? হাসিনা কি বলছিল? বাংলাদেশে এমন কোন শক্তি নাই যারা আমাকে মোকাবেলা করে, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরায়। খেয়াল আছে? জেনারেল ওয়াকার এখন সেই আঙ্গুল দেখাচ্ছে। তাহলে কি হাসিনার ছায়া ওয়াকারের উপরে? কারণ ওয়াকারের ঘরে আছে হাসিনার রক্ত, ওয়াকারের ঘরে আছে এক বেটি যে নারায়ণচন্দ্র পালের বংশধর। সেখানে বসে ওয়াকারকে বলছে এটা করতে হবে, এটা করতে হবে। তার সাথে হাসিনার প্রত্যেকদিন কথাবার্তা হয়। আজকে ওয়াকার আঙ্গুল দেখাচ্ছে আর বলছে বিশ্বাস করুন। অর্থাৎ একটা মিথ্যাবাদীকে লোকজন কেন বিশ্বাস করবে? কেন একজন মিথ্যাবাদীকে বাংলাদেশিরা বিশ্বাস করবে? আমাকে আপনি বলেন। যেই লোক মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে, যেই লোক নিজে একজন অপরাধী, যেই লোক নিজে একটা গাদ্দার, যেই লোক ভারতের কাছ থেকে সুবিধাবাদী একজন দালাল, সে আপনাদেরকে আঙ্গুল উঁচে ওয়ার্নিং দিতেছে। আমাদের রাসূলের কথাটাকে এই হারামজাদা তার ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদেরকে বলছে। বলবেন না আপনাদেরকে হুঁশিয়ার করা হয়নি? জেনারেল ওয়াকার, এই কথাটা আমাদের মহানবীর উক্তি, আমাদের এই কথাটা পবিত্র একটি কথা। এই কথাটার অপব্যবহারের জন্য আপনাকে তো জুতা পেটা করে ওখান থেকে বের করে দেওয়া উচিত। কিসের ওয়ার্নিং দিচ্ছেন আপনি? কাকে আপনি ওয়ার্নিং দিচ্ছেন? আপনি বলছেন কাজ করতে, আপনি বলছেন হানাহানি মারামারি বন্ধ করতে। হানাহানি মারামারি যারা করে তারা আপনার ছত্রছায়ায়। আপনি কাদেরকে হানাহানি বন্ধ করতে বলছেন? আপনি শেখ পরিবারের কাউকে আপনি গ্রেফতার করেন, আপনি এগুলো কমপ্লিট করেন। 626 জন অপরাধীকে আপনি ছেড়ে দিয়েছেন। জেলের যতগুলো আওয়ামী লীগের লোকজনদেরকে ধরা হয় তাদেরকে বিহাইন্ড দ্য সিন আপনি ছেড়ে দিচ্ছেন। ছাড়ছেন না পয়সা নিয়ে বা পয়সা ছাড়া হাসিনাকে ব্যাক করানোর জন্য। আপনি তো এখন আপনার আসল চেহারায় ব্যাক করছেন। এতদিন মিন 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 করেছেন, এখন ব্যাটা হয়ে গেছেন। রাওয়ায় গিয়ে ওই আব্দুল হকের পাশে দাঁড়িয়ে, ওই ভাওড়ার পাশে দাঁড়িয়ে। এদেশের রাজনীতিবিদদের আসলে আমরা কতটুকু বিশ্বাস করতে পারি? আমরা কি দেখছি? পর্দার অন্তরালে কি কি হচ্ছে? আমাদের ক্যালকুলেশন সকালে থাকে একটা, বিকালে আরেকটা, তাই না ভাই? এটা আমাদের ক্যালকুলেশন থাকে না। নিউজের উপর যখন আমরা দেখি তখন ক্যালকুলেশন লড়া যায়। গতকালকে পর্যন্ত বিশ্লেষণ করছিলাম যে জামাত ইসলাম এবং এনসিপি মানে ছাত্রদের যেই জাতীয় নাগরিক পার্টি, তারা জোট বাঁধবে এটা আমরা শিওর ছিলাম। কিন্তু আজকে দৈনিক মানব জমিনের একটা ফিচার দেখা, এটার তথ্য দেখা মনে হচ্ছে যে কোনো সময় বিএনপির সাথেও জোট বাঁধতে পারে এই এনসিপি। আশ্চর্য হচ্ছেন না ভাই? রিপোর্ট দেখলে আশ্চর্য হবে না, তথ্য নিয়ে কথা বলছি। তবে ছাত্ররা একটা সুবিধাজনক অবস্থানে চলে যাচ্ছে। জামাতও এদেরকে চাবে, বিএনপিও চাবে। ইভেন নেগোসিয়েশন হচ্ছে। 100টা আসন চাইছিল ছাত্ররা এই দলটা লঞ্চ করার আগে বিএনপির কাছে। বিএনপি 5-7টা বলছিল। দল লঞ্চ হওয়ার পরে বা আগে পরে আরেকটা নেগোসিয়েশন চলছে। 20 থেকে 25টা সিট ছাত্রদেরকে ছাইরা দিতে চায় বিএনপি। এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দৈনিক মানব জমিনের একটা রিপোর্ট। ভাবা যায় বিএনপি তাহলে কারে ভয় পাচ্ছে? তারা ভয় পাচ্ছে যে ছাত্র, জামাত, চরমোনাই, হেফাজতে ইসলাম, খেলাফত আন্দোলন, আরো যে শক্তিগুলো আছে তারা একজোট হলে বিএনপির ধাক্কা বানিয়ে ফালাইও দিতে পারে। এই ভয় কি তাহলে বিএনপির মধ্যে ঢুকছে? আমি কিন্তু এটা ভাবি নাই। আমার এতগুলো নিউজ দেখছেন, এখন তো দেখতেছি ঘটনা উল্টো। জামাতও তলে তলে ছাত্রদেরকে দলে ভিড়ানোর চেষ্টা করতেছে। আমি গতকালকে দিছিলাম নিউজটা। আর এখন থেকে বিএনপিও এই খেলায়
কানেক্টেড। আর ছাত্ররা নিজেদের অবস্থানটা বুঝা ফেলছে যে আমরা এখন রসগোল্লা সবাই টানবে। আচ্ছা আসুন দেখি ঘটনা কি। জাতীয় নাগরিক কমিটির ব্যানারে শিক্ষার্থীদের কর্মসূচির উদ্দেশ্য ছিল সব রাজনৈতিক দলমতের মানুষের কাছাকাছি পৌঁছা, নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো, একই সঙ্গে রাজনৈতিক দল এবং নির্বাচনী জোট নিয়েও তারা ভেতরে ভেতরে আলোচনা চালিয়ে গেছেন। অনুষ্ঠান আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর জানা গেছে নির্বাচনী জোট গড়তে বিএনপি সহ 4 দলের সাথে যোগাযোগ রক্ষা করছে এই ছাত্রদের এই দলটা। অন্য দলগুলো এবি পার্টি বাংলাদেশ, জাতীয় পার্টি বিজেপি, এটা আন্দালিব রহমান প্রার্থী সম্ভবত, আর বিএনপি আরেকটি দলের নাম জানা যায়নি, এটা সম্ভবত জামাত ইসলাম। আর এসব দলের বিশ্বস্ত সূত্র আলোচনার বিষয়টি মানব জমিনকে নিশ্চিত করেছে। জানা গেছে যে আপনার দল গঠনের আগ থেকেই নির্বাচনী জোট নিয়ে তৎপর ছিল তারা। অন্যদিকে শিক্ষার্থীদের নিজেদের পাশে রাখার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি জামাত, 2 দলই ছাত্রদের সাথে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা করছে। আর বিএনপি থেকে শুরুতে 5-7টি আসন ছাড়ার প্রস্তাব থাকলেও এখন আপনার দলটি এই ছাত্রদের জোটে নিতে 20-25টির মতন আসন দিতে চায়, এমন আলোচনাও আছে। অন্যদিকে জামাত এই দল গঠনে বিশেষ ভূমিকা রাখছে, এটা সবাই আমরা ভাবছি। তো জামাত ও ছাত্রদের দলকে নির্বাচনী জোটে নিতে চায়, তবে এ নিয়ে দলটি প্রকাশ্যে কিছু বলছে না, কারণ জামাত সবসময় তলে তলেই করে, পরবর্তী সময় সারপ্রাইজ দেয়। আচ্ছা আমরা দেখি, এনসিপির একটি অংশ জামাতের সঙ্গে আবার নির্বাচনী জোট গড়তে আগ্রহী নয়, তারা জামাত ছাড়া অন্য দলগুলোর সঙ্গে জোট গড়তে চায়। এনসিপির একজন নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেছেন, নতুন রাজনৈতিক দল হিসাবে অন্যান্যদের সাথে আমাদের যোগাযোগ থাকবে। আমাদের দল খুব শীঘ্রই প্রতীক চূড়ান্ত করে নিবন্ধন প্রক্রিয়া কমপ্লিট করবে, আর যখন নির্বাচন হবে তখন দেখা যাবে কে কোন জেটে গিয়েছে। যে কোনো কারোর সাথে জোট হতে পারে, ভাবা যায়। আমি তো আশ্চর্য হচ্ছি যে বিএনপি কে ছাত্রদের দলটাকে কিছুটা তো ভয় পাচ্ছে, বোঝাই যাচ্ছে, বাট এতটা ভয় পাচ্ছে যে এদের সাথে নেগোসিয়েশন করে জোট করতে হবে বিএনপি কে। তাহলে আর বিএনপির এত বছরের রাজনৈতিক কি বলে যে সমর্থক, ভোটের ব্যাংক, এগুলোর হিসাব তো ভাই উল্টাই যাচ্ছে। তুমি হাঁটবা পাতায় পাতায় আর আমি হাঁটবো শিরায় শিরায়, কুমিল্লার একটা প্রবাদ আছে, নিশ্চয়ই এটার সাথে সবাই পরিচিত আছেন। কথা বলছি যে আওয়ামী লীগের আত্মগোপনে চলে যাওয়া অনেক মামলার আসামিরা, এদেরকে ধরার জন্য ডক্টর ইউনূস সরকার একটা নতুন পরিকল্পনা নিয়েছে। ডেভিল হান্টে যেগুলো প্রকাশ্যে আছে, ডেভিল হান্ট আওয়ামী লীগের বিরুদ্ধে চলছে, আর 2-1% হয়তো অন্যান্য অপরাধীরা এখানে কানেক্ট হচ্ছেন, বাট যারা আত্মগোপনে চলে গেছেন, যাদের বিরুদ্ধে ভুয়া মামলা হোক সঠিক মামলা হোক, অনেক মামলা হয়ে গেছে, তাদেরকে ধরার জন্য নতুন এক পদ্ধতি অ্যাপ্লাই করেছে সরকার। তবে পদ্ধতিটা আওয়ামী লীগের আমলেও আমরা দেখেছি, এটাও বাস্তব। এখন বর্তমানে দেশের যে অরাজক পরিস্থিতি, সরকার মনে করছে এটার পেছনে আওয়ামী লীগ দায়ী। অর্থ, পেশি শক্তি, ষড়যন্ত্র, পরিকল্পনা, আর এগুলাকে ইমপ্লিমেন্ট অথবা বাস্তবায়ন করার জন্য আরেকটা সেক্টর কাজ করে যাচ্ছে। সো প্ল্যানারদেরকে, অথবা যারা এখানে ইনভেস্টর আছেন, অথবা যারা মূল মাথাগুলো আছেন, গণহারে সবাইকে এবার গ্রেপ্তারের জন্য আপনার যে টোপ ফেলছে সেটা আদালতে কেমনে? গতকালকে এক ঘটনা ঘটছে পিরোজপুরে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। এদের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এখন মাঠে নেমেছে। আর আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা 16টা নির্দেশনা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন কারণের মধ্যে, সম্ভবত এইটাও একটা নিনজা টেকনিক। গতকাল দুপুরে পিরোজপুর জেলা এবং দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে আপনার পিরোজপুরের পুলিশ। এসপি সাহেব বলছেন যে গ্রেপ্তারকৃতরা হচ্ছে পিরোজপুর জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌশলী শহীদুল খান পান্না, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর পিপি খান মোহাম্মদ আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান। পুলিশ বলছে যে আসামিরা প্রথমে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিল, আগাম জামিন। এরপরে তাদের যত হাজিরা দিতে হবে সেজন্য দুপুরে পিরোজপুর জেলা এবং দায়রা জজ আদালতে
রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরার জন্য আসেন। আর পুলিশের কাছে আদালত সূত্রে হোক যেমনি হোক তথ্য ছিল, এজন্য তারা সেখানে অপেক্ষমান ছিলেন যে কখন তারা আসবে। এই সময় হাজিরা দিয়া যখন তারা বের হইতে গেছে, তো যেই মামলাটায় জামিন নিতে আসছে এটা জামিন হয়েছে, কিন্তু একজনের নামে তো একটা মামলা না, এই মুহূর্তে 2, 4, 10টা অথবা কারো নামে শতাধিক মামলাও হয়ে গেছে। এখন একটাতে না জামিন নিচ্ছেন, বাকিগুলা হ্যাঁ ওইগুলা অ্যারেস্টের জন্য এনাফ। আদালতের গেট থেকেই তাদেরকে গ্রেপ্তার করে তুলে নিয়েছে পুলিশ, এবং বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আদালত প্রাঙ্গণ থেকে 5 জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন ছিল এবং বাকি 4 জন একটি নাশকতার মামলায় সংশ্লিষ্ট আসামি ছিল। আমরা যতদূর বুঝতে পারছি, এই মুহূর্তে আগামী নির্বাচনকে কেন্দ্র করে হোক, আওয়ামী লীগের ধরেন অনুশোচনা নাই যে মেন্টালিটিটা থেকে অ্যাটাকিং ভূমিকার যে পোস্ট অথবা বিভিন্ন বার্তা, এগুলাকে সরকার কিন্তু আমলে নিচ্ছে। ইভেন টোটাল এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকার মনে মনে বিশ্বাস করছে এটা আওয়ামী লীগ করছে। সুতরাং আওয়ামী লীগের যত নেতাকর্মী যারা যেই জায়গায় আছে, কোথাও না কোথাও 95% নেতাকর্মী এখন মামলা অথবা ডেভিল হ্যান্ড অথবা XYZ এর মাধ্যমে সরকারদেরকে ক্যাপটাইট করবে। আওয়ামী লীগ হাঁটতেছে আপাতত ডালে ডালে, আর সরকার শিরায় শিরা। আমাদের পুলিশ বাহিনীর কিন্তু বুদ্ধি আছে, কম নাই, বিষয়টা বুদ্ধি আছে, জাস্ট হচ্ছে ইমপ্লিমেন্ট করার সমস্যা, বাট এখন ইমপ্লিমেন্ট করছে। তবে আওয়ামী লীগ বলতেছে যে দেখো ইউনূসের পুলিশ, এই কথাগুলো আমি বলি সবসময়, এই পুলিশ আওয়ামী লীগের দেখলে সেলুট দিয়া ফেনাফোনা জুতা টুতার তলা সহ ফাড়াই ফেলছে, আর আজকে এটাই পরিস্থিতি, এটাই বাস্তব। পুলিশের দোষ নাই, দোষ হচ্ছে সিস্টেমের। আপনি যে সিস্টেম দিবেন, পুলিশ কারো হয় না, সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোন নির্দিষ্ট দলের না, যেই দল ক্ষমতায় থাকে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ইন্টারভিউ দিয়েছেন, সেটি প্রকাশিত হয়েছে। আমার বদ্ধমূল ধারণা, দৃঢ় বিশ্বাস, যারা এই ইন্টারভিউটি পুরোটা দেখেছেন বা পড়েছেন, তারা সবাই মোটামুটি স্তব্ধ হয়ে গেছেন এবং খানিকটা নির্বাক হয়েছেন, আশ্চর্য হয়েছেন, বিস্মিত হয়েছেন। যেই প্রশ্নগুলো তার কাছে করা হয়েছে, একেবারে আমাদের কাছে মনে হয়েছে যে কোথাও কোথাও তার মুখস্থ উত্তর অস্বীকার করার যে একটা স্বাভাবিক প্রবণতা তার মধ্যে অনেক কিছুতে, এবং অনেক কিছুতেই যে তিনি চোখে দেখেন না, তা আবারও ভয়ঙ্কর আকারে ফুটে উঠেছে। বিস্ময়কর সব মন্তব্য করেছেন। যেহেতু ইন্টারভিউটা অনেক বড়, আমি চুম্বক অংশগুলো একটু সামনে নিয়ে এসে আপনাদের একটু কিছু মন্তব্য করতে চাই। বিবিসি বাংলার প্রশ্ন ছিল যে 6-7 মাস হয়ে গেছে, এর মধ্যে কতটা পরিবর্তন হয়েছে, আপনার চোখে কি ধরা পড়ছে? তিনি বলছেন বহু পরিবর্তন হয়েছে, আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশে আস্থা অর্জন করেছি, দেশ বিদেশের সারা দুনিয়ার মানুষ আমাদের উপরে আস্থা রেখেছে, এবং কেউ প্রশ্ন করতে পারে না যে আমি অমুক দেশে আস্থা অর্জন করতে পারিনি। সব দেশ প্রতিশ্রুতি দিয়েছে, যে সাহায্য লাগবে আমাদেরকে করবে বলেছে। যেহেতু সরকার সুন্দরভাবে চলছে, তাই তারা এই প্রতিশ্রুতি দিয়েছে। সরকার সুন্দরভাবে চলছে, তাই তারা প্রতিশ্রুতি দিয়েছে। আচ্ছা, কে কি প্রতিশ্রুতি দিয়েছে, তার বাস্তবায়নটা কতটুকু হয়েছে? কি সাহায্য এসেছে বাইরে থেকে? এটা তো ঠিক, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন ব্যক্তিত্ব যখন দেশের হাল ধরেন, নির্বাহী ক্ষমতা আসেন, অনেকেরই আশা ছিল আর যাই হোক অর্থনৈতিকভাবে দেশ ঘুরে দাঁড়াবে, অর্থনৈতিকভাবে সারা দেশের বা সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্যটা পাওয়া যাবে, অন্তত ঋণ প্রকল্পগুলোতে। উল্টো আমরা কি দেখলাম? আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF তার 4র্থ কিস্তি স্থগিত করলো। যেই IMF এর ঋণ স্থগিত হওয়ার আশঙ্কা ছিল আওয়ামী লীগ সরকারের সময়, সেটি না হয়ে অন্তর্বর্তী সরকারের সময় হলো। কেন, কি কারণে? আর কোথা থেকে তিনি কি সাহায্য আনতে পেরেছেন, কি সহযোগিতা তিনি আনতে পেরেছেন বাংলাদেশ থেকে? আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে প্রশ্ন ছিল, সেখানে তিনি আরো ভয়ঙ্কর উত্তর দিয়েছেন। এতে আমরা হাসবো নাকি খুব সিরিয়াসলি নিব, আমরা এটার প্রতিক্রিয়া কিভাবে জানাবো জানি না। তার কাছে প্রশ্ন ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে মন্তব্য জানতে চাওয়া হয়েছিল। তিনি বলছেন দেশের মানুষের আস্থা আছে আমাদের উপর, এটাই তো বড় কথা। কি অদ্ভুত উত্তর দেখুন। আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপর আছে, বিপুল পরিমাণে আছে, কাজে সেটাই হলো বড় প্রমাণ। আমরা কি করছি না করছি এগুলো খুচরা বিষয়। একজন সরকার প্রধান এত অবহেলায় এই ধরনের মন্তব্য করতে পারেন? দেশের মানুষের আস্থা আছে, এটা বড় প্রমাণ। এই প্রমাণটা তিনি কোথায় পেলেন? এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যা হচ্ছে, এটা কোনো বিষয় না, এটা খুচরা, মানে একটু ভালো মন্দ এদিক ওদিক হতে পারে, তা নিয়ে পড়ে থাকলে হবে না। এবং তিনি বলছেন অপরাধের মাত্রা মোটেই বাড়েনি।
আমরা এই জায়গায় কি বলবো? একজন সরকার প্রধানকে, একটা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান যদি এই ধরনের মন্তব্য করেন, তার সম্পর্কে আমাদের মন্তব্যটা কি হতে পারে? আমরা বলবো তিনি মিথ্যা বলছেন, আমরা বলবো তিনি সত্য গোপন করছেন, আমরা বলবো তিনি সত্য অস্বীকার করছেন, আমরা বলবো তিনি মুখস্থ উত্তর দিচ্ছেন, আমরা বলবো তিনি চোখে দেখেন না। কোন মন্তব্য করলে শোভনীয় হবে? তিনি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে, যে প্রশ্ন ছিল তার কাছে এরকম যে অনেকের মধ্যে অনেক রকম ভয় কাজ করছে, আতঙ্কে আছেন, আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি? তিনি বলছেন অবনতি কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে, তো আমাকে স্পেসিফিক্যালি বলতে হবে। আপনি বলছেন অবনতি হয়েছে, কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতিটা হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না। একই কথা বলেছিলেন নিউ এজের সঙ্গে একটা ইন্টারভিউ গত ডিসেম্বরে। তিনি বলেছেন চাঁদাবাজি কোথায় হয় সরকার দেখতে পায় না, সরকারের চোখ কতটা পরিষ্কার না। যাই হোক, প্রশ্ন হচ্ছে যে অবনতি যদি না হয়েই থাকে তাহলে এই ডেভিল হান্ট অপারেশন কেন, বিশেষ উদ্দেশ্যে, কি কারণে? সব তো ঠিকঠাক আছে। এই যে হাজার হাজার মানুষ আটক করা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঙ্কার, হুঁশিয়ারি, এইগুলো কি কারণে? প্রধান উপদেষ্টা বলছেন যে আমি তো হিসাব নিচ্ছি, অপরাধ মোটেই বাড়েনি। যখন বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হলো, 6 মাসে একটা রেফারেন্স দেওয়া হলো যে গত 6 মাসেই ডাকাতির সংখ্যা 50% বেড়েছে, তখন তিনি বলছেন যে এটা দিয়ে তার বিচার করলে হবে না, আরো অনেক কিছু আসছে। প্রথম দিকে সমস্যা ছিল পুলিশ কাজ করতে পারেনি, পুলিশকে আমরা দাঁড় করাচ্ছি, মানে ইত্যাদি ইত্যাদি গুজামিল দেওয়া প্রশ্ন। যখন বিবিসি বাংলা থেকে আবার প্রশ্ন করা হলো, মবের সংস্কৃতির উদাহরণ টেনে আনা হলো, গণপিটুনির উদাহরণ টেনে আনা হলো, ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন কার্যকর ভূমিকা পালন করতে পারেনি সে প্রশ্ন করা হয়েছে। তখন তিনি সেই প্রশ্ন অ্যাভয়েড করে গিয়ে, মানে তিনি শুনতে পারছেন না, দেখতে পারছেন না, এমন একটা ভাব করতে বলছেন যে আমরা পুলিশ স্টেশনকে বলেছি কি মামলা করতে চাইলে অনলাইনে দিতে হবে। কি প্রশ্নের কি উত্তর? সেনাপ্রধান যে বলেছেন যা কিছু হচ্ছে গত 6-7 মাসে যা হয়েছে তাতে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে, সেই জায়গা থেকে যখন প্রশ্ন করা হয়েছে তিনি কথা বলেছেন সেনা প্রধানের সাথে আমার খুব ভালো সম্পর্ক। যখন এই প্রশ্নটা তোলা হয়েছে তখন তিনি বলছেন যে একজন কি মন্তব্য করলেন, উনি কি বক্তব্য দিয়েছেন সেটাকে এন্ডোর্স। দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেবার পথ খুঁজছেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। প্রথমেই মাহে রমজানের দ্বিতীয় দিন মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কৃতজ্ঞতা জানাই এই জন্য যে মার্কিন প্রশাসনে গত নির্বাচনে একটি পরিবর্তন এসছে। জো বাইডেন প্রশাসন পরিবর্তন হয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এসছে। আজকে যদি জো বাইডেন প্রশাসন থাকতো, আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়াকে নিয়েই একটি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেত। আল্লাহ মহান রব্বুল আলামিন তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন, বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেত। এশিয়া শান্ত, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া শান্ত, এখানে যুদ্ধ বিগ্রহ নেই। পৃথিবীর অন্য অঞ্চলে যুদ্ধ বাঁধিয়ে সফল হয়েছে, কিন্তু এখানেও যুদ্ধ বাঁধাবার একটি প্রচেষ্টা, একটি ষড়যন্ত্র ছিল, কিন্তু আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ এবং এই অঞ্চলের মানুষের নিঃসন্দেহে শুকরিয়া কামনা করা উচিত যে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আমি যেটি দিয়ে আলাপটি শুরু করেছিলাম যে অতি দ্রুত বলতে আগামী ডিসেম্বরের মধ্যে এবং ডিসেম্বরের শেষে নয়, কিন্তু ডিসেম্বরের শুরুতে নির্বাচন দিয়ে বিদায় হবার পরিকল্পনা করছে মোহাম্মদ ইউনূসের সরকার। এটি কি স্বেচ্ছায় করছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 25 ফেব্রুয়ারির বক্তব্যে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আমি যেটি শুরুতেই বলেছিলাম সেটি কি তিনি শুধুমাত্র বক্তব্যেই বলেছেন? সরকারকে বার্তা দেন নাই? দিয়েছেন। এবং শুধু তাই নয়, সারা বিশ্বের যে কোনো প্রতিনিধি বাংলাদেশ সফরে এলেই মোহাম্মদ ইউনূসের উপরে একটি চাপ বজায় রেখেছেন যে নির্বাচন, অতি দ্রুত নির্বাচন দিন, কারণ বাংলাদেশের পরিস্থিতি ভালো নয়। আরেকটি বিষয় যে মোহাম্মদ ইউনূস কি একপাক্ষিক নির্বাচন করবেন? একপাক্ষিক নির্বাচন করে কোনোভাবেই পার পাচ্ছেন না।
বিশেষ করে বড় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে কোনোভাবেই পার পাচ্ছেন না। যেই বা যিনি বিদেশি প্রতিনিধি যারাই সফরে আসেন না কেন, তারাই বলেন যে নির্বাচনটি হতে হবে ইনক্লুসিভ, অন্তর্ভুক্তমূলক, এবং কাউকে বাদ দেওয়া যাবে না। জাতিসংঘ থেকেও সুপারিশ এসছে যে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না, অথচ আওয়ামী লীগকে বাদ দেবার এমন কোনো পরিকল্পনা নেই যা করেনি, এমন কোনো ষড়যন্ত্র নেই যা করেনি। আওয়ামী লীগ নেতাদের অন্যায়ভাবে বিচার করবার ষড়যন্ত্র এখন পর্যন্ত করে যাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই সফল হচ্ছে না, সফল হবে না। সেই জায়গায় আওয়ামী লীগকে নিয়ে মোহাম্মদ ইউনূসের হাত দিয়ে যদি নির্বাচনটি হয়, আমি আবারও বলছি যে হাত দিয়ে হবে কিনা শেষ পর্যন্ত সেটি আরো সময় আমাদের দেখতে হবে। যদি মোহাম্মদ ইউনূসের অধীনেই নির্বাচনটি হয়, আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের সকল পদক্ষেপ ইতিমধ্যেই ফুল স্টপ হয়ে গেছে। আওয়ামী লীগকে কোনোভাবে নিষিদ্ধ করতে পারলো না মোহাম্মদ ইউনূসের সরকার। আপনারা বলবেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, সেই সময় সাথে সাথে একটা প্রেক্ষাপট ছিল, ছাত্রলীগকে নিষিদ্ধ করে পার পেয়ে গেছে, সেটিও অবমুক্ত করতে হবে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো পরিবেশ প্রেক্ষাপট এই মুহূর্তে নেই। এই সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার, পারলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিত, পারলে 5 বছর ক্ষমতায় থাকতো, কিন্তু দেশের জনগণ যেমন চায় না, আন্তর্জাতিক বিশ্ব চায় না, কিংবা কেউই চায় না, শুধুমাত্র বেনিফিশিয়ারি ছাড়া আর কেউ চায় না। সেই জায়গায় মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন থাকবেন এটি দুঃস্বপ্ন। মোহাম্মদ ইউনূস একজন মানুষ, কিন্তু তার আশপাশের বহু মানুষের খায়েশ ছিল, স্বপ্ন ছিল যে তারা দীর্ঘদিন দেশের শাসন ক্ষমতায় থাকবেন। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, সবাই সবার মন্তব্য এখানে প্রকাশ করতেছে দেশের বিভিন্ন অবস্থা নিয়ে, অন্যদিকে ডক্টর ইউনূসের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে সেনা প্রধান এবং ডক্টর ইউনূসের সাথে তারা যে একটা মিটিং করেছেন দেশের বিভিন্ন অবস্থা নিয়ে। গাইজ আপনারা সবাই জানেন যে দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এবং সেই পরিবেশগুলো স্বাভাবিক করার জন্য সেনাপ্রধান একটা বক্তব্য দেন এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে সবাই অনেক কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে উঠেছে। সেইগুলা কথা থেকে আপনাদেরকে কিছু অংশ দেখিয়েছি এবং অনেকে বক্তব্য দিচ্ছে যে ডক্টর ইউনূস সেনাপ্রধান বিপক্ষে। আসলে দর্শক, ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান তারা কিন্তু আমাদের দেশের জন্য অনেক কিছু করতেছে। বিশেষ করে ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন আমাদের দেশটাকে স্থিতিশীল করার জন্য, আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাকে নিয়ে এইসব কী কথা হয়, এইসব কথায় আপনারা কান দিবেন না। অন্যদিকে সেনাপ্রধানও কিন্তু তার বক্তব্যতে বারবার বলে আমরা জান প্রাণ দিয়ে আমাদের বাংলাদেশটাকে রক্ষা করব, আমরা জান প্রাণ দিয়ে আমাদের বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, অস্থিতিশীল পরিবেশগুলো আমরা একটুও হতে দিব না। সেই সেনাপ্রধানকে নিয়ে কি কথা হয় গাইজ, আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা কিন্তু এইসব কথায় কান দিবেন না। অন্যদিকে আরও অনেকের বক্তব্য দেখিয়েছি, যাদের বক্তব্য দেখে তাদের বক্তব্যের মাধ্যমে কিন্তু আমাদের দেশের আপডেট নিউজগুলা সবার সামনে প্রকাশ করে তাদেরও কিছু বক্তব্য আপনাদেরকে ধারাবাহিকলি দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।